দিনিতা বাংলা নিউজগ্রাফে দীপান্বিতা বলছি, নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বিষয়টা হচ্ছে যে হুমায়ুন কবিরের তো বিশাল বড় করে একটি দল তিনি পশ্চিমবাংলার বুকে আবির্ভাব করলেন এবং হ্যাঁ, সঙ্গে সঙ্গে সেদিনই দল আবির্ভাব হওয়ার পরই মঞ্চে তিনি হ্যাঁ। প্রার্থীদের নাম ঘোষণা করলেন হুম, এবং হুম, হুম, বালিগঞ্জের যিনি প্রার্থী নিশা, তার নাম ঘোষণার পর 24 ঘন্টা হতে না হতেই তার নামটা সরিয়ে দেওয়া হলো। হুম। হুমায়ুন কবিরের তরফ থেকে বলা হচ্ছে তার নাকি কিছু ছবি এবং ভিডিও, অশালীন ছবি নাকি সামনে এসছে, তাই দলের ভাবমূর্তি নষ্ট হবে তাই সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যে প্রার্থী হয়েছিল নিশা, তার বক্তব্য অন্যরকম। দলটা শুরু হওয়ার আগেই এই পরিস্থিতি, কি বলবে? দেখো, দল বলতে ওই এরা কি দল করছে, ওই আমরা ছোটবেলায় এই খেলার সময় করতাম না, যে আমার সাথে আমার বন্ধু ঝগড়া হয়ে গেল, আমরা একটা দল করে নিয়ে অন্য দলে খেললাম, তো ব্যাপারটা সেরকমই না। প্রথম কথা তো বাল খেললো ব্যাপার, তার আবার মানে পুঁই শাকের ক্যাশ মেমো, এই ব্যাপারটা পুরো হয়ে গেছে পুঁই শাকের আবার ক্যাশ মেমো। যাই হোক, তারা অনেক অতি আড়ম্বর করে প্রার্থী ঘোষণা করলো। তো বালিগঞ্জে ঠিকই আছে, কারণ ওখানে বালিগঞ্জে যে আমাদের আরেক নেত্রী আছে, হুম। সেই নেত্রীকে কম্পিটিশন দেওয়ার জন্য এই নেত্রী একদম পারফেক্ট ছিল। কিন্তু হঠাৎ করে এটাও আবার খারাপ লাগলো, দেখলাম নাম টাম প্রচার করে দিয়ে আহ, সম্ভবত তার বোধহয় নিশা ব্যানার্জি না চ্যাটার্জি হুম, তার চ্যাটার্জি টাইটেল। চ্যাটার্জি হ্যাঁ, চ্যাটার্জি। নিশা হুম। চ্যাটার্জি। তো আসলে এরা আসলে ওই চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, দাস, ঘোষ, গুহ, মিত্র, ওই ব্যাপারটা তো ওইখানে এসেই দাঁড়িয়ে গেল যে ওই লোক দেখানি, একটা কুসুম না আমরা দুটো কুসুম একবারে মাখো মাখো হয়ে হুম। থাকবো। হুম। কিন্তু ব্যাপারটা যখন এই আঙিনায়, ধর্মের আঙিনায় চলে আসে, হুম। তখন কিন্তু সুযোগ সুবিধা খুব একটা বেশি হয় না। কারণ আমরা সংখ্যাগুরু হয়ে আমাদেরকে সবকিছু মুখ বুজে সহ্য করতে হ্যাঁ, হবে তার তার একটা সব। ফল তো আমরা গতকালই দেখলাম, কিভাবে সাধু দাঁড়াও সন্তদের দাঁড়াও, রাস্তায় আসছি পেটানো আসছি হয়েছে। আসছি। সবকিছু আমাদেরকে সংখ্যালঘু হয়ে আমরা যেন পাপ করে ফেলেছি। হুম। আমার দেশে আমি সংখ্যাগুরু হয়ে আমরা পাপ করে ফেলেছি। হুম। কারণ সংখ্যালঘুদের সব ট্যান্দ্রামো বাঁদরামো আমাদেরকে সহ্য করতে হবে। আর এই সংখ্যালঘু, আমি তো তোমাদের মাধ্যমে বারে বারে জিজ্ঞেস করেছি, এই সংখ্যালঘুর ব্যারিয়ারটা কি? আরে আজকে প্রকৃত সংখ্যালঘু তো আমার সীমিত জ্ঞান অনুযায়ী আমি জানি পার্সিরা। হুম। তো সেই পার্সিদেরকে তো কই আজ অব্দি সংখ্যালঘু হিসাবে তকমা দেওয়া হলো না, তাদেরকে তুলে আনা হলো না। হুম। শিখ সম্প্রদায় আছে যারা সর্বস্তরে কিছু হলেই, যারা একটা সেবা করার জন্য ঝাঁপিয়ে পড়ে। তো হুম। শিখ সম্প্রদায়কেও কোনো রকম এই সংখ্যালঘু বলে দাগিয়ে দেওয়া বা তাদেরকে তুলে আনা হয় না। অথচ এরা সর্ব ধর্ম নির্বিশেষে এরা কিন্তু সেবার কাজ যেখানে যা হয়, এরা কিন্তু সব সময় এগিয়ে যায়। এরা কিন্তু আমি সংখ্যালঘু বলে কিন্তু ওই বুক চাপড়ে চাপড়ে সংখ্যালঘুর সবকিছু সুবিধাও নেবো কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের। হুম। তারপর আবার আমি, তারপর আবার এই বাংলার বুকে বসেই কেঁদে কেঁদে বলবে যে আমরা হ্যাঁ অত্যাচারিত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজেপি এলে আমাদের তারপর তাড়িয়ে দেবে, বললাম তো, অত্যাচার করবে। এইটা এইটা হুম। যেহেতু আমরা সংখ্যাগুরু না, হুম। সেহেতু এই যাত্রাপালাগুলো বিশেষ করে পশ্চিমবঙ্গের বুকে এগুলো করা যায়। কারণ পশ্চিমবঙ্গের জিনিস জিল্লে ইলাহি, তো পশ্চিমবঙ্গে জিল্লিলাহি তো সেটাই চায়। কারণ উনি সংখ্যালঘুদের, বিশেষ করে একটা সম্প্রদায়কে, এই মুসলমান সম্প্রদায়কে সংখ্যালঘু সংখ্যালঘু করে এত তোল্লাই দিয়ে মাথায় তুলেছে। আজকে তার ফল যারা শিক্ষিত, প্রকৃত শিক্ষিত মুসলমান যারা হুম। আছে, হুম। তারা কিন্তু বুঝতে পেরেছে। তারা আজকে বুঝতে পেরে কিন্তু মমতা বেগম বানর পাশ থেকে কিন্তু সরে গেছে। হুম। পড়ে রইল কে? ওনার এই অনুপ্রবেশকারীগুলো, এই বাংলাদেশি আর এই রোহিঙ্গার বাচ্চাগুলো। তো আমাদের এসআইআরটা দারুণ বেগম স্প্রে এর কাজ করেছে, তার জন্য ফরফর ফরফর করে। কিন্তু আমার মনও আবার এটা বলছে যে মালগুলো কিন্তু সরেছে, হুম। কিন্তু চিরতরে কিন্তু পালিয়ে যায়নি। আমার মনে হয় এদিক ওদিক আছে, আবার সুযোগ বুঝে তারা ঢুকলেও ঢুকতে পারে। এই জায়গাটায় প্রশাসনকে, প্রশাসন আমি রাজ্য প্রশাসনের কথা বলছি না, কেন্দ্রীয় প্রশাসনকে মানে বর্ডার সিকিউরিটি ফোর্সকে এই জায়গা কিন্তু এবার যথেষ্ট স্বতন্ত্র হতে হবে। হুম। কারণ যা দিনকাল চলছে, যা আমরা চোখের সামনে যা দেখে যাচ্ছি হুম। আজকে, বাজে কথা বলবো না, কারণ আমাদেরও তো পাড়ায় আমরা মুসলমানের বাস, তাহলে তো হুম। রোজই আমাদের দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকতো। হুম। আজকে এই 14 বছরে, 15 বছর কমপ্লিট হতে চললো, এই 14-15 বছরে আমরা একদম রিপিটেডলি দেখলাম যে যে কায়দায় জিনিসগুলো আজ আমার পশ্চিমবঙ্গের বুকে হচ্ছে, হুম। পুরোপুরি বাংলাদেশ মডেল, হুম। একদম মানে হুবহু বলতে কার্বন চাইছো কপি। ওখানে বাংলাদেশি ইউনিট সরকার, এখানে মমতা সরকার।
একদম মানে ইকুয়াল টু, এখানে কোনো দ্বিচারিতা নেই, আর মানে কোনো দ্বিমত নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ তো মানে বাংলাদেশের পুলিশের থেকেও মানে বেড়ে ফেলছে। মানে বাংলাদেশ যেটা আমরা গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় দেখেছিলাম, বাং পাকিস্তানি পুলিশ একদম দিয়ে। একদম, এটা তো ও তো নিজেকে সুরাবর্দি মনে করছে, হুম ও নিজেকে লেডি সুরাবর্দি মনে করছে। হুম আর এটা অবভিয়াস, এটা মুসলিম লীগ পার্ট 2 সরকারই চলছে, নয়তো গতকাল আজকে আমাদের সনাতনী সাধু সন্তরা যেখানে ছিলেন, সব কটা যারা আমরা গেছিলাম সব নিহত্যা ছিলাম আমরা। হুম। কোনো কিন্তু একটা আমাদের হাতে লাঠি সোঁটা ন্যূনতম একটা কঞ্চিও ছিল না। হিন্দুরা কোনোদিন অস্ত্র নিয়ে বেরোয় না, তারা নিরস্ত্রই বেরোয়। এটা আমাদের দোষ, এটা সর্বত আমাদের দোষ, যে আমরা সবসময় ভাবি না যে আমরাই ঠেকা নিয়ে রেখেছি হুম। ভাইচারার, আমরাই ঠেকা নিয়ে রেখেছি গণতন্ত্রের। এর থেকে মানে দুঃখজনক আর কিছু হতে পারে না। এই যে আমাদেরকে বুঝিয়ে রেখেছে না, এখন বুঝুক, এখন এবার বাঙালি হিন্দু বুঝুক তারা কি করবে। এই পট্টি এখনো পড়ে থাকবে না এইবার? না, এইবার সেকুলার তো আছে না, সেকুলার বুদ্ধিজীবী। ওদেরকে তো ছেড়েই দিলাম, ওরা মানুষের পর্যাতেই পড়ে না, ওরা একটা নালার কীটেরও অধম। ওদেরকে আমি ছেড়ে দিলাম, আমি বললাম না আমি ওই 2% কে ছেড়ে দিই, কারণ এদের এদের কিচ্ছু করার নেই, এরাও মরবে, খুব শিগগিরই মরবে, তখন দেখবে আমাদের গিয়ে হয়তো বাঁচাতে হচ্ছে। তখন তো আমরা ওই বিভেদ করব না, কারণ হুম ওই যে আমাদের রক্ত ডিএনএটা তো আমার শরীরে তো বসের রক্ত হুম বইছে, হুম তো অতএব আমি পারবো না, আমি বাঁচিয়ে নেবো, সমস্যা নেই। কিন্তু আজকে ঘটনাটা হচ্ছে কালকে যে আমাদের সাধু সন্তের ওপর লাঠি চললো, হুম এই পুলিশই যখন ওই ফুরফুরে লুঙ্গির তলায় যখন লাথ খেয়ে যখন রক্তাক্ত হয়েছিল, হুম। হ্যাঁ, তারপরে তাদেরকে কাপড়টা ন্যাকড়াটা গুজে দিয়েছিল সেই রক্তটা মোছার জন্য। যে ধারায় আমার সনাতনী, আমার সাধু সন্তদের, আমার ভাই বোনেদের উপর যে ধারা আরোপ করা হয়েছে, সেই ধারাগুলো সেই ক্ষেত্রে লুঙ্গি বাহিনীদের দেওয়া হয়েছিল তো, আমরা আজ অব্দি সেটা শুনিনি। আজকে শেষ আদালতের রায় এখনো বোধহয় চলছে, হুম সেটা আমার সঠিক জানা নেই বলে আমি সেটা নিয়ে বলছি না। হুম। কিন্তু একটা খুনের মামলা আমার সনাতনী ভাই বোনেদের ওপর, সাধু সন্তদের ওপর দেওয়া হচ্ছে। এইগুলো কোথায় যায়? এটা দু চোখো না, তো এগুলো কি? দিনিদা, এই যে হুমায়ুনের যে দলটা ঘোষণা করা হলো এবং এই যে নিশাকে ঘোষণার পর সরিয়ে দেওয়া হলো, এটা কি নিছকই তার ওই ছবি বা ভিডিও যেরকম অশালীন বলছে ওগুলো সামনে আসার দরুন, নাকি এখানেও না 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 না, শোনো শোনো, তাহলে হিন্দু? তাহলে তাহলে শোনো, তাহলে তো ওই ঠক বাজতে গা উজাড়ের মতো হবে। এরকম যদি দেখা দেখা যেতে পারে, তাহলে এই যে আঞ্চলিক দলটা যেটা আমাদের সরকার চালাচ্ছে, হ্যাঁ। তাহলে তো ও তো ঠক বাজতে গা উজাড় হবে। ওদের তো প্রায় আমরা নানা রকম মানে রসালো ভিডিও, হ্যাঁ, দুষ্টু মিষ্টি ভিডিও আমাদের চোখে পড়ে, তাহলে তো সেই দলটাই পুরো খালি হয়ে যাবে। তো হুম এইটা কোনো কারণ হতে পারে না। ওই বুঝে নিক, এই নিশা নামক মেয়েটি বুঝে নিক, অনেক লাফিয়েছিল তো। হুম তারপর আর একজনও বোধহয় কি, আমি কি সাম পান্ডে নাকি আর একজন মহিলাও বোধহয় প্রথম হুম আমি হিন্দু, আমি হুম ইয়ে, অনেক বড় বড় গলা ফাটিয়ে বলছিল, শুনছিলাম, মজা নিচ্ছিলাম আমরা বসে বসে এই জিনিসগুলো হুম। শুনে আর দেখে সোশ্যাল মিডিয়াতে। তো ওর সাথেও 2 দিন পর এই জিনিসটাই হবে, ও প্রস্তুত থাকুক। ঠিক আছে, আলটিমেট ওই যে বলে না, আলটিমেট কিন্তু শুয়োরে কচুটাই চেনে। হুম। ঠিক মানে আছে, একদমই তাই, মানে ডিএনএ ডিএনএ কথা বলে। শুয়োরে কচুটাই চেনে। হুম। তো শুয়োর ঠিক ঘোঁত করে গিয়ে নিজের কচুটা নিজে চিনে নেবে। আর যারা এইসব বড় বড় ডায়লগ মারছে, খুব লাফাচ্ছে, সেকুলার হ্যানা ত্যানা, তো আমি তো সেটাই বলি, আজকে এই সেকুলারের জন্য আজকে আমি আমার পশ্চিমবঙ্গের মুসলিমদের কাছেও তো আমাদের প্রশ্ন। হুম। আজকে দীপু দাসের হত্যাতে আপনারা কেন রাস্তায়, বাঙালি মুসলিমরা কোথায়? তারা তো আপনারা রাস্তায় নামেন তারা কেন? তারা তো নিজেদেরকে ভাইচারা বলে, ভাই ভাই বলে, হিন্দু মুসলিম সেটাই তো ভাই বলছি, ভাই। সব ঠেকা কি এমনকি আমরা নিয়ে রাষ্ট্রবাদী রেখেছি? বলে। আর রাষ্ট্রবাদী তাহলে দীপু দাসের কোথায় বেলায় চুপ কোথায় কেন? কোথায় তারা কোথায়? হুম। সব ঠেকা কি আমরা নিয়ে রেখেছি? ওরে বাবা, একটা প্যাটিসওয়ালার ক্ষেত্রে কে 2 পয়সার এক প্যাটিসওয়ালা, হুম। হ্যাঁ, যাকে ইচ্ছাকৃতভাবে প্লটিং করা হয়েছিল ওই সিপে মিলে। মানে এটা কি তাহলে কোনোভাবে গীতা পাঠের উৎসবটাকে বা অনুষ্ঠানটাকে পবিত্র অনুষ্ঠান আরে 100 বার তুমি লম্পট বা প্রথম কালিমালিপ্ত করার জন্য বলছো, মানে এই আ- ধরনের আ- ঘটনা? এইটা আবার মানে জিজ্ঞেস করছো? হুম প্রথমবারে পারমিশন দেওয়া হয়নি, যেহেতু এটা আমাদের আর্মির জায়গা, হুম ঠিক আছে, কিন্তু বাদ বাকি তো একটা সিকিউরিটি লাগে, হুম একটা সেরকম স্বনামধন্য ব্যক্তিত্বরা যখন আসছেন, একটা রাজ্য প্রশাসনের একটা সিকিউরিটি লাগে, সবই লাগে। এবার তুমি নিজেরাই তো তোমরা এসে দেখেছো হুম কিরকম ঢিলেমি, হুম কোনো কিছু ছিল না, উল্টে বললাম তো,
আমরা সনাতনীরা অ্যাক্টিভ ভাবে আমরা থেকে আমাদের কোনো সমস্যা হয়নি। ওই সমস্যাটা সৃষ্টি করার জন্যই ওই নোংরামোটা করার জন্যই ওকে প্লান্ট করা হয়েছিল। ওর জন্য দেখলে না যে এত সুন্দর প্রজেক্টটা সাজানো হয়েছিল, পিলপিল করে হঠাৎ করে কোথা থেকে পিলপিল করে সব, মানে কেউ হয়তো পাশের টেন্টে বসে জিনিসটা সাজিয়েছিল। আমরা হিন্দু সনাতনীরা রেড রোডে যখন প্রোগ্রাম হয় আমরা তো কখনোই এই ধরনের কোনো একটা নোংরামো কিছু করব সেই মাথাতেই আসে না, আমাদের কল্পনাতেও আসে না, আমরা এগুলো করতে আমাদের ওই যে বললাম না, সেই রক্ত ডিএনএ তো আমাদের না, তবে এইবার এই তো আমাদের পথ দেখালো হুম যে কি ধর্মের সাথে খাদ্যের সাথে ধর্ম, হেনা তেনা ধর্ম, যার যার উৎসব সবার। হুম তাহলে তো সে যখন এই লাইসেন্সটা পেয়ে গেল, তাহলে আমার কোনো গরিব হিন্দু ভাই সেও তো একটা ঝটকা মাংসের প্যাটিস গিয়ে ওখানে বিক্রি করতেই পারে, কি আছে, হুম খাওয়া না খাওয়া তাদের ব্যাপার, হুম নিয়ে যেতে তো পারে। বা হুম অন্য কোনো, দেখো ভাই আমি একটা জিনিস বুঝি, কিমা হয়ে গেলে সেটা কার মাংস সেটা বোঝা যায় না, হুম ঠিক আছে? হুম অতএব তো আমার হিন্দু ভাইও যদি, অনেক গরিব হিন্দু ভাইরা আছে, এই সামনেই তো জানি হুগলি জেলাতে বোধহয় কিছু একটা মুসলিমদেরও বড় একটা বোধহয় কিছু জমায়েতের কিছু একটা ব্যাপার আছে। হুম তো সেইখানে যখন আমার গরিব হিন্দু ভাইও যদি কোনো একটা মাংসের প্যাটিস নিয়ে যাবে, তাকেও যেন খুব সুন্দরভাবে বরণ করে তাকেও যেন ব্যবসাটা করতে দেওয়া হয়, সেখানে হুম যাতে কোনো রকম বাধা বিপত্তি, আমরাও কিন্তু তখন সেটা মানবো না। এবং একদমই, কিন্তু দিনিতা তার দিনিতা তার আমরা সাধারণত আমাদের হিন্দু সনাতনীদের মধ্যে যা শিক্ষা, আমরা আমরা সেই জিনিস করি না, করবো না, সেটা সেটা এটাই তো সমস্যা। কারণ কি বলতো, আমাদের ধর্মগুরুরা কোনোদিন তো ওরকম ভাবে উগ্রভাবে, উত্তপ্ত ভাবে হুম আমাদেরকে তো বলেনি যে যারা আমাদের ধর্ম মানে না তারা কাফের, হুম কাফেরদের দেখলে মারো, হুম খুন করো, হুম যতটা নৃশংস ভাবে পারবে ততটা নৃশংস ভাবে খুন করো। আমরা ছোটবেলায় তো আমরা উঠোনে কিছু কাটাকাটি দেখে বড় হইনি, হুম তো আমরা সেই হিংস্রতাটা নিয়ে তো বড়ই হইনি। হুম তো আমাদের মধ্যে সেজন্য সেই হিংস্রতাটা নেই, কিন্তু আমাদের সহনশীলতা, আমাদের ভালোবাসা, সবকিছু মেনে নেওয়াটাও কিন্তু আবার আমাদের দুর্বলতা না। একদমই, মানে তারা যদি আমাদের দুর্বল ভেবে ফেলে তাহলে কিন্তু ভুল। সেটা তো ভুলই, একদমই, কিন্তু মানে সেটাই তো বলছি যে আমাদের আমাদের একটা, আমরা আমরা চাই তো, আমরা সত্যি চাই, এখন প্রয়োজন হয়েছে এরকম একটা উগ্র শিক্ষাগুরু আমাদেরও দরকার। কিন্তু নইলে আর কিছু নইলে নইলে পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থা, বাঙালিদের হিন্দু অবস্থা, হিন্দুরা বাংলাদেশ দেখেও যদি মানুষের শিক্ষা না হয়, এর থেকে বলবো সেই মানুষের আগে ভাগে ওই নরক যন্ত্রণা মৃত্যুবরণ করার থেকে আগে ভাগে মরে যাক। কিন্তু দিনিতা কিছু না করেই তো হিন্দুদেরকে এই আমাদের ভাই শ্রমিক গোলদারের ঘটনার পর অনেকেই হিন্দুদেরকে উগ্র হিন্দুত্ববাদী এই বলে এখনই দাগিয়ে চাই দেওয়া চাই হচ্ছে। চাই একদম চাই, সেটাই যেন হয়, সেটাই যেন হয়। আর যদি মানে সেই তকমাটা প্রথম আমি মাথা পেতে নেবো, যদি উগ্র হিন্দুত্ববাদী, হুম উগ্র আতঙ্কবাদী যদি বলে কিছু থাকে, তার প্রথম নাম হবে দিনটা ঘোষ, সবকিছু আমি মাথা পেতে নিয়ে নেবো। এবার দরকার, এবার এবার দরকার দরকার। দিনিতা একদম নাহলে নাহলে বাংলাদেশ হিন্দু বাঙালির মতো আজকে আমার পশ্চিমবঙ্গ কিন্তু হিন্দু বাঙালি শূন্য হয়ে যাবে। এটা একদমই অস্তিত্বের লড়াই, এটা কোনো একদমই একদমই রাজনীতির লড়াই নেই, আজকে একদমই একদমই অস্তিত্বের লড়াই। যেটা দরকার সেটা ধর্ম আমাদেরকে বলেছে, গীতাও আমাদেরকে বলেছে, আমার যেটা দরকার আমার অস্তিত্বের লড়াইয়ের জন্য, ঠিক সেটাই আমরা করব। যখন প্রয়োজন অস্ত্র ওঠানোর তখন ঠিক অস্ত্রটা উঠাতেই হয়। একদম একদম। কারণ সন্তানের থেকে বড় তো কিছু হয় না, চোখের সামনে যদি দেখি সন্তান নিগৃহীত হচ্ছে, সেই মা আর ঠিক থাকতে পারে না, সেই মা আর নিজের মধ্যে থাকতে পারে না। একদমই অতএব দিনিতা, সেটা, একদমই আর দিনিতা, আত্মরক্ষা তো আমাদের সংবিধানেই আছে। একদমই দিনিতা আজকে একদম চন্দন, আজকে খুব একটু মানে হ্যাঁ আজকে খুব কষ্ট হচ্ছে, আজকে চন্দন দাস, হরগোবিন্দ দাসের খুনিরা যারা নৃশংসভাবে তাকে খুন করলো, সে কিন্তু, আমি যে দলকে সমর্থন করি সে কিন্তু আমার দলের সমর্থকও না, সে মানে সে নিজে একজন মূর্তিকার ছিল, কিন্তু তার দলের সমর্থকদের দিকে ওরে বাবা, প্যালেস্তাইন গাঁজার ক্ষেত্রে পুরো একদম সুপার কোয়ালিটি গাঁজা খেয়ে নেমে পড়ে, সে কি আর্তনাদ, ওরে বাবা, প্যালেস্তাইন গাঁজাতে হুম। কি বিভৎসতা হচ্ছে, অথচ তারই দলের দুটো সমর্থককে এইভাবে কুপিয়ে খুন, এইভাবে নৃশংস ভাবে বোধহয় আমরা মানে মাংস
চিকেন মাটনও কাটি না বোধহয়, না না, এরকম তার নৃশংস ভাবে কোপালো। জলজান্ত উদাহরণ দিনে তার সম্প্রতি এই শ্রমিক গোলদারের ক্ষেত্রে যদি তুমি দেখো, সেই দলই কিন্তু এফআইআর করলো এই শ্রমিক গোলদারের এগেনস্টে। একদম একদম সেটাই তো বলছি। তাহলে এই এই যে আচ্ছা চলো, এইটা এরা তারা তারা নাকি এত উদাসীন, মুসলিম তারা প্যাটিসওয়ালার ক্ষেত্রে বা তাকে যারা যারা সমর্থন করছে তাদের ক্ষেত্রে একটা বাক্যও তারা ব্যয় করছে আরে না। আরে ভাই এই জায়গাটাই তো পরিষ্কার যে প্রজেক্টটা কাদের, প্লটিংটা কাদের, সুন্দর চিত্রনাট্যটা কাদের, এটাতেই তো পরিষ্কার হয়ে গেল। নয় তো আমার দলের সমর্থকের পাশে আমি দাঁড়াবো না, আমার আমার সহকর্মী আমার সহযোদ্ধার পাশে আমি দাঁড়াবো না। আজকে তাদের যে কটা যারা সাজা ঘোষণা হয়েছে, কই একটাই তো প্রত্যেকের যাবজ্জীবন হয়েছে। আমি তো লিটারালি আমি ব্যক্তিগতভাবে খুশি না। আজকে যদি ভগবান আমাকে সেই দিন দেয়, আমার যদি সেই ক্ষমতা থাকতো, আমি তাদের তাদের আমি এই জীবন রাখতে দিতাম না। আজকে আমার সেই ক্ষমতা নেই বলে হয়তো এত কথা বলে ফেলছি। তো কোথায় সেই মহান অ্যাডভোকেট যে আমাদের শ্রমিক ভাইয়ের এগেনস্টে কেস করেছিল? সে কেন উচ্চ আদালতে যাচ্ছে না ফাঁসির দাবির জন্য? এত মহানতা এখন কোথায় ঢুকে গেল? এখন তো দেখতে পাচ্ছি না সেই মহানতাগুলো। সামান্য প্যাটিসওয়ালার জন্য যে দরদ একবার উদলে উঠছিল, তার দলের দুটো কর্মীকে মানে নিহত্যা, মানে বয়স্ক বাবা এরকম কুপিয়ে খুন করলো, সেই দরদগুলো কোথায় ঢুকে আছে? হুম। এবং ছি ছি ছি। এই একই চিত্র কিন্তু এই হুমায়ুনের ক্ষেত্রেও দেখা গেল। যেভাবে নিশাকে ঘোষণা করার পর সরিয়ে দেওয়া হলো ওর টাইটেল চ্যাটার্জি বলে। আরে দাঁড়াও, আরো কত কিছু হাস্যকর জিনিস দেখবে মানুষ। শোনো, মুখ আর মুখোশ বললাম না, শুরু মানুষ একরকম ভাবে করে, অনেক মানে চিকনি চুপড়ি কথা বলে তোমাকে প্রলোভন না দিলে তুমি ট্যাপেটা পড়বে কি করে? আজকে যদি আমি ইঁদুরের ইঁদুর কলে যদি ভালো মন্দ খাবারটা না ঝোলাই, একটু তো সুখাদ্য ঝোলাতে হবে, সাথে সেই ঘ্রাণে ইঁদুরটা ট্যাপে পড়ে, কলের মধ্যে ঢোকে। তো এটাও তো সেই, এটা শুধু কলের মধ্যে ঢোকানোর, ট্যাপে ফেলার জন্য। তারপর তো কল আমার, কিভাবে বন্ধ করব, কিভাবে রাখবো, কিভাবে হুম, চালাবো সেটা হুম। সম্পূর্ণ আমার ব্যাপার। একদমই এই দিদিদা। তো সিম্পল গল্প। দিদিদা, শেষ শেষ জিজ্ঞাসা করব, 2026-এর নির্বাচন একদম আসন্ন। যেভাবে হিন্দুদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, সাধু সন্ত, মানে এখন কি সত্যি একটা পিক সময়? হিন্দুদের উদ্দেশ্যে কি বলবে? আমি আর কিচ্ছু বলতে চাই না, বিশ্বাস করো। আমরা কিন্তু আমাদের এই যে, আমি তো একটা শক্ত সমর্থ মানুষ, আমি পৃথিবীতে এসেছি এই ধরাধামে, হুম, তার তো কিছুটা আমাকে ঋণ শোধ করে যেতে হবে। হুম। সেই সেই আমার আমার দায়িত্ব কর্তব্য কিন্তু আমি পালন করে চলেছি। আমি মুখ দেখাতে পারবো, আমি ওপরে গিয়ে মুখ দেখাতে পারবো। এবার মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা নিজেদেরকে মনে করে, তারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিবেককে প্রশ্ন করুক যে আমরা কি করছি, আমাদের কি কি করণীয়। কারণ আজকে ওই যে কৃতজ্ঞতাবোধ বলি না, আজকে আমার দাদু নিজে ছিলেন ডাইরেক্ট অ্যাকশন ডে এর সময়। ছোটবেলায় বুঝতাম না, বাবা যখন যখন বাবা কাকা পিসিরা বসে গল্প করতো এই ছাদের ওপর থেকে গরম জল ঢালা, বুঝতাম না। আমরা সামনে ছুটে ছুটে খেলে খেলে বেড়াতাম, ওরা আলোচনা করতো, দুটো একটা কথা কানে যেত। পরে বড় হয়ে বুঝলাম যে বাবা, এরা তো মানে মানে কি কি মানে কর্মকাণ্ডটাই না এরা, এদের তখন বাবা কাকারা সব ছোট ছিল। ওই গরম জল ছাদ থেকে ঢালতো, এগুলো সব শুনেছি। মানে সত্যি শুনলে না গায়ে কাঁটা দেয়। বিশ্বাস করে এখন বলছি গায়ে কাঁটা দিচ্ছে। তাহলে সেই সব পরিবারের ফ্যামিলির আমরা আমরা উত্তরসূরি। আজকে তারা সেই কর্মকাণ্ডটা করেছে বলে আজকে আমি মাথা উঁচু করে আমার এই পুণ্যভূমি, আমার এই মাতৃভূমিতে দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের বুকে। হুম। আজকে যদি আমি সেই দায়িত্বটা পালন না করি, যে আমার সন্তান পালিয়ে কোথায় যাবে? আর একদমই তাই। কেনই বা যাবে, কেনই একদমই বা তাই। এই যাবে? হিন্দুদের অস্তিত্ব অস্তিত্ব লড়াই হচ্ছে এখন, বললাম তো, এটা অস্তিত্ব কোনো বাঁচানোর লড়াই। রাজনৈতিক লড়াই না, সব ভুলে যাও। এটা একদম। কোনো রাজনৈতিক লড়াই না। একদমই তাই। হিন্দু রাষ্ট্র কি চাও? হিন্দু রাষ্ট্র চাই না, আমার এটা হিন্দু রাষ্ট্র। আমার এটা হিন্দু রাষ্ট্র, এটা তোমরাও বলতে শেখো, সবাইকে এটা বলতে বলো। হুম, আমার চাওয়া পাওয়ার বা করার কোনো ব্যাপার হুম। না। এখানে আমরা হিন্দুরা সংখ্যাগুরু। ভারতবর্ষ সনাতন ধর্ম যার আদি আছে, যার অন্ত নেই। আর আমরা মানে কয়েক লক্ষ কোটি বছর পিছিয়ে গেলেও সনাতনেরই অস্তিত্ব আছে। তো হঠাৎ করে আমাদের কোনো কেউ আম, এসে আহ, মানে কোনো আমাদের ছিল, আছে আর থাকবে। একদম, একদম। অতএব আমাদের এই সনাতনকে কেউ কোনোদিন ভাঙতে পারিনি। যারা চেষ্টা করেছে একদম তারা চেষ্টা, নিজেরা হাজার শেষ হয়ে গেছে। ষড়যন্ত্র, ধুলি হাজার হাজার একদম ষড়যন্ত্র ধূলিসাৎ করলেও হয়ে টলাতে গেছে। পারবে না। না 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 একদমই, না।
একদমই দিনিতা, অসংখ্য ধন্যবাদ, তুমি এত ব্যস্ততার মধ্যে কথা বললে। না, ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ।